বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিগুলোর প্রতি রহমত ও বরকত নাজিল হোক। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। আজকে আমি যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব দাখিল পরীক্ষা 2024 সালে 16 অধ্যায় অর্থাৎ পরিমিতি থেকে প্রশ্নের 9 নম্বরে যে সৃজনশীল অঙ্কটি আসছিল সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি আসছিল, তোমরা লক্ষ্য করো এখানে একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে 10 মিটার, 9 মিটার ও 7 মিটার। বাক্সটির ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 262 বর্গ মিটার এবং বাক্সের দূরত্ব সমান। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। ক নম্বরে কি বলছে? বাক্সটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো। গ নম্বরে কি দেওয়া আছে? বাক্সটির দৈর্ঘ্য ও প্রস্থকে যথাক্রমে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ ধরে গঠিত ক্ষেত্রটির মেঝে প্রতি বর্গ সেন্টিমিটারে 15 টাকা দরে টাইলস লাগাতে কত টাকা খরচ হবে? তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়? উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়তে হয়। উদ্দীপক কি দেওয়া আছে এবং আমাকে অঙ্কে কি সমাধান করার কথা বলছে। এখানে তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, সেটা হচ্ছে ক, খ এবং গ। এখানে সম্পূর্ণ সৃজনশীল অঙ্কটা উদ্দীপক ব্যবহার করে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে সম্পূর্ণ অঙ্কটার কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে প্রথম ক নম্বরের সমাধান ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে যে বাক্সটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা জানো একটা যে বাক্স আছে সে বাক্সটা অবশ্যই কিরকম? আয়তাকার। তোমরা লক্ষ্য করো এটা যদি বাক্স হয়, লক্ষ্য করো এখানে যে একটি বাক্স। এখন তোমরা লক্ষ্য করো বাক্সের বাইরের মাপ যথাক্রমে অর্থাৎ দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? 10 মিটার, প্রস্থ কত মিটার? 9 মিটার এবং উচ্চতা কত মিটার দেওয়া আছে? 7 মিটার। এখন তোমরা লক্ষ্য করো ক নম্বরের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে কি করতে পারি? কি বলছে যে বাক্সটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা জানো যে আয়তাকার বস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস কত? b স্কয়ার প্লাস কত? c স্কয়ার। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস কত? উচ্চতা স্কয়ার রুট ওভার। এখন তোমরা লক্ষ্য করো এখানে মনে করে নিতে পারি। তোমরা লক্ষ্য করো মনে করি বাক্সটির বাইরের দৈর্ঘ্য, বাক্সটির বাইরের দৈর্ঘ্য ইকুয়াল কত? 10 মিটার। 10 মিটার। বাক্সটির বাইরের প্রস্থ বি ইকুয়াল কি লিখতে পারি? তোমরা লক্ষ্য করো এখানে 9 মিটার। বাক্সটির বাইরের উচ্চতা সি ইকুয়াল লক্ষ্য করো এখানে 7 মিটার। তার মানে বাক্স একটি আয়তাকার, তার মানে আয়তাকার ঘনবস্তু, অর্থাৎ বাক্স একটি আয়তাকার ঘনবস্তু। তাহলে আয়তাকার ঘনবস্তু অর্থাৎ বাক্সের ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস কত? উচ্চতা স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি? সুতরাং বাক্সটির কর্ণের দৈর্ঘ্য, বাক্সটির কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি তোমরা জানো? যে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস কত? প্রস্থ স্কয়ার প্লাস কত? উচ্চতা স্কয়ার।
অর্থাৎ রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস কত উচ্চতা স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে দৈর্ঘ্য এ ইকুয়ালের মান কত পাইছি 10 মিটার অর্থাৎ 10, তারপর কি আছে স্কোয়ার প্লাস বির মান কত পাইছি এখানে 9 স্কোয়ার প্লাস সির মান কত পাইছি এখানে 7 স্কোয়ার, রুট ওভার আছে রুট ওভার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, ইকুয়াল 10 এর উপরে স্কোয়ার মানে 10 কয়টা আছে, অর্থাৎ 10 এর উপরে স্কোয়ার মানে 10 কয়টা আছে 2টা, তাহলে 2টা 10 গুণ করলে কত হয় 10 10 100 অর্থাৎ 100। এখন কি লিখবো 100 অর্থাৎ 100 প্লাস 9 এর উপরে স্কোয়ার মানে 9 কয়টা আছে 2টা, 9 9 81 81 প্লাস এখন তোমরা লক্ষ্য করো 7 এর উপরে স্কোয়ার মানে 7 কয়টা আছে 2টা, তার 7 7 49 49, রুট ওভার আছে রুট ওভার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব যোগ করব, কি করব যোগ করব 100 প্লাস কত 81 প্লাস কত 49, তার মানে কত হয় 230। তোমরা লক্ষ্য করো এখানে কত হলো 230, রুট আছে রুট। এখন 230 কে রুট করলে কত হয় তোমরা লক্ষ্য করো এখানে 230 কে রুট করলে কত হয় 230 রুট ওভার, তার মানে কত হয় 15.1657 15.1 অর্থাৎ 15.65657 এত। তোমরা লক্ষ্য করো তাহলে কর্ণের দৈর্ঘ্য এত কি মিটার, এত মিটার, আরো সামথিং আছে এত মিটার প্রায়। এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো আনসারটার ক্ষেত্রে লক্ষ্য করো আনসার কি লিখবো 15.16। এই যে 5 পার হয়ে কোন সংখ্যা গেলে তার পূর্বের সংখ্যার সাথে কি করতে হয় এক যোগ করতে হয়, তার মানে আমরা কি লিখতে পারি 6 লিখতে পারি, 6 এ লিখতে পারি এত মিটার প্রায়। এটাই হচ্ছে কি ক নংয়ের অ্যান্সার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। যদি তোমার বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে বাক্সটি দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো। একটা যদি বাক্স থাকে সেই দেওয়ালের একটা অবশ্যই পুরুত্ব থাকে, তোমরা লক্ষ্য করো সেখানে কি বলছে এখানে পুরুত্বটা বের করতে বলছে। তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি বাক্স হয় তার মানে এই বাক্সটার একটা কি আছে পুরুত্ব আছে, সেই পুরুত্বটা বের করতে বলছে। তোমরা লক্ষ্য করো এখন কি করতে পারি যে মনে করি বাক্সটির পুরুত্ব, বাক্সটির দেওয়ালের পুরুত্ব, বাক্সটির দেওয়ালের পুরুত্ব x মিটার, অজ্ঞাত একটা রাশি ধরলাম কত x মিটার, তাহলে বাক্সটির দেওয়ালের পুরুত্ব কি মিটার x মিটার। এখন তোমরা লক্ষ্য করো এখানে বাক্সটির ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বাক্সটার ভিতরে এই যে বাক্সটা আছে এটার ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে 262 বর্গ মিটার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো যে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য
দৈর্ঘ্য এ ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, এখানে যদি ভিতরে হয় তোমরা জানো এই বাক্সটার ভিতরে যদি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কত হয় 262 হয়, তাহলে ভিতরে হলে কি হয় বিয়োগ হয়, বাইরে হলে কি হয় প্লাস হয়। তার মানে তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, বাইরে কত ছিল 10 মিটার মাইনাস দৈর্ঘ্য বরাবর এখানেও যদি এক্স হয় এখানেও কি হবে এক্স হবে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কি নিছি এখানে পুরুত্বটা কত নিছি এক্স, দৈর্ঘ্য বরাবর পুরুত্ব এক্স, প্রস্থ বরাবর পুরুত্ব এক্স এবং উচ্চতা বরাবর পুরুত্ব কত এক্স। এখন তোমরা লক্ষ্য করো দৈর্ঘ্য বরাবর, তার মানে দুই পাশে কি আছে দৈর্ঘ্য আছে, তার মানে এক্স প্লাস কত এক্স, তোমরা ইচ্ছা ইনশাল্লাহ বুঝছো 10, অর্থাৎ ভিতরে হলে কি হয় মাইনাস হয়, এখানেও একটা দৈর্ঘ্য এখানে একটা দৈর্ঘ্য, কেননা একটা বাক্সের দুই পাশে কি থাকে দৈর্ঘ্য থাকে। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 10 মাইনাস কত একটা এক্স আর একটা এক্স যোগ করলে কত হয় 2x এত মিটার। বাক্সটির ভিতরের 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 প্রস্থ প্রস্থ বি ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে বি ইকুয়াল কি লিখতে পারি কি আছে 9 মাইনাস কত এক্স প্লাস কত এক্স, অর্থাৎ 9 মাইনাস কত একটা এক্স আর একটা এক্স 2x এত মিটার। বাক্সটির ভিতরের উচ্চতা উচ্চতা সি ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে z7 মাইনাস কত এক্স প্লাস কত এক্স, তার মানে কি লিখতে পারি 7 মাইনাস কত একটা এক্স আর একটা এক্স 2x এত মিটার। আমরা লক্ষ্য করো এখানে যেমন যদি বাক্সটির দেওয়ালের পুরুত্ব কত পাইছি এখানে x মিটার, বাক্সটির ভিতরের দৈর্ঘ্য বাক্সটির ভিতরের দৈর্ঘ্য a ইকুয়াল কত পাইলাম এখানে 10, একটা x আর একটা x যোগ করলে কত হয় 2x, 10 মাইনাস 2x, বাক্সটির ভিতরের প্রস্থ b ইকুয়াল কত পাইলাম 9 মাইনাস x প্লাস x যোগ করলে 2x, 9 মাইনাস 2x মিটার, এবং বাক্সটির ভিতরের উচ্চতা কত c ইকুয়াল কত পাইলাম 7 মাইনাস x প্লাস x মানে কি 2x, অর্থাৎ 7 মাইনাস 2x এত মিটার। তার মানে দৈর্ঘ্য পাইলাম এত, প্রস্থ পাইলাম এত এবং উচ্চতা পাইলাম এত। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে, তোমরা জানো যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের বোর্ড বইয়ের 319 পৃষ্ঠাতে দেখবা যে সূত্রটা দেওয়া আছে যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, যে সমগ্র ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের সমগ্র পৃষ্ঠের অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি 2 ইন্টু ab প্লাস কত bc প্লাস কত ca। আয়তাকার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন কি লিখবো যে প্রশ্ন মতে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে 262 বর্গ মিটার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো যে প্রশ্ন মতে যে বাক্সটির ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, ক্ষেত্রফল 262 বর্গ মিটার। তার মানে তোমরা জানো যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি, তোমরা লক্ষ্য করো বা 2 ইন্টু ab প্লাস কত bc প্লাস কত ca ইকুয়াল কি লিখবো 262। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এই টুটা এখানে কি অবস্থা আছে ইনটু অবস্থা আছে, সমানের পাশে গিয়ে কি হয় ভাগ হয়। তোমরা লক্ষ্য করো ab প্লাস কত bc প্লাস কত ca ইকুয়াল কত 262 ভাগ কত 2 বা
এ বি প্লাস কত বি সি প্লাস কত সি এ ইকুয়াল কত 262কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2কে 2 6 কাটে হলো 3 দুগুণে 6, 2 কাটে হলো 2কে 2 অর্থাৎ 131 কত হবে তোমরা লক্ষ্য করো 131 এখন তোমরা লক্ষ্য করো এখানে বা এর একটা নির্দিষ্ট মান পাইছি যে বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত পাইছি 10 - 2x, তার মানে কি লিখবো এখানে 10 - 2x ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো বির একটা নির্দিষ্ট মান পাইছি এখানে কত 9 - 2x, 9 - কত 2x প্লাস, এখন তোমরা লক্ষ্য করো বির মান কত পাইছি 9 - কত 2x, তোমরা লক্ষ্য করো এখানে আবার সির মান কত পাইছি এখানে 7 - 2x, 7 - 2x, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে যে প্লাস সির মান কত পাইছি 7 - 2x, এর মান কত পাইছি তোমরা লক্ষ্য করো এখানে যে 10 - কত 2x ইকুয়াল কত 131 অর্থাৎ 131। এখন তোমরা লক্ষ্য করো এই দুটো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, এই দুটো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, এই দুটো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে। তোমরা জানো ইনটু থাকলে কি করতে হবে, অবশ্যই সেগুলোকে কি করতে হবে গুণ করে দিতে হবে। তার মানে এই যে 10টা আছে 10টা আছে, এই 10টা অবশ্যই 9 এর সাথেও ইনটু অবস্থায় আছে এবং -2x এর সাথেও কিন্তু ইনটু অবস্থায় আছে। এখানে -2x টাও 9 এর সাথে ইনটু অবস্থায় আছে এবং -2x এর সাথেও কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, অবশ্যই কি করে দেব গুণ করে দেব। এখন তোমরা লক্ষ্য করো এখানে বা 10 আর 9 গুণ করলে কত হয় 9 × 10 = 90 প্লাস এই 10 এর সামনে মনে মনে কি আছে অবশ্যই প্লাস আছে, তোমরা লক্ষ্য করো এখানে কি করব প্লাস মাইনাসে মাইনাস 2 দ্বারা 10 গুণ করলে কত হয় 20 হয় অর্থাৎ 20 x আছে x। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে মাইনাস, এটার সামনে কি আছে মনে মনে প্লাস, প্লাস মাইনাসে কি লিখবো মাইনাস। তোমরা লক্ষ্য করো এখানে 9 দুগুণে 18 x মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, 2 দুগুণে কত হয় 4 হয়, x আর x গুণ করলে অর্থাৎ x * x গুণ করলে কি হয় x² তার মানে কি লিখবো এখানে x² চিহ্ন প্লাস আছে প্লাস দিলাম। এখন তোমরা লক্ষ্য করো তোমাদের আমি আবার বুঝিয়ে দিচ্ছি লাইনটা, তোমরা লক্ষ্য করো 9 × 10 = 90 প্লাস মাইনাসে মাইনাস 20x অর্থাৎ 10 দুগুণে 20x মাইনাস 9 দুগুণে 18x মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 x আর x গুণ করলে x²। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই 9 7 এর সাথে ইনটু অবস্থায় আছে -2x এর সাথে ইনটু অবস্থায় আছে, তার মানে কি 7 9 63 প্লাস মাইনাসে মাইনাস 9 দুগুণে 18x 9 এর কাজ শেষ। এখন কি -2x প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 x আছে x মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 x আর x গুণ করলে x² চিহ্ন কি আছে প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব এই যে 7টা আছে 10 এর সাথে ইনটু অবস্থায় আছে -2x এর সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে। এখন তোমরা লক্ষ্য করো 7 10 70 মাইনাস 7 দুগুণে 14x মাইনাস তোমরা লক্ষ্য করো এখানে 10 আর 2 গুণ করলে কত হয় 20 হয় 20x মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 x আর x গুণ করলে কি হয় x² ইকুয়াল কত তোমরা লক্ষ্য করো এখানে ইকুয়াল কত 131 অর্থাৎ 131। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব আমরা ক্যালকুলেশন করব। এখানে কি আছে প্লাস 90 আছে, এখানে প্লাস কত আছে 63 আছে, এখানে প্লাস কত আছে 70 আছে, এইগুলোকে কি করব যোগ করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস, এখানে কি আছে প্লাস 4x², এখানে 4x², এখানে 4x², 4 আর 4 যোগ করলে 8, 8 আর 4 কত 12 বা 12টা x²। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে -20x -18x -18x -14x
-14x -20x, অর্থাৎ তোমরা জানো একের অধিক যদি মাইনাস হয় চিহ্নটা কি করতে হয়, চিহ্নটা কি দিতে হয়, মাইনাস, এবং সংখ্যাগুলো কি করব, অবশ্যই যোগ করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 20 প্লাস 18 প্লাস 63 প্লাস, সরি তোমরা লক্ষ্য করো এখানে 20 প্লাস 18 প্লাস 18 প্লাস 14 প্লাস 14 প্লাস 20 যোগ করলে কত হয়, 104 হয়, অর্থাৎ 104। তার মানে একের অধিক যদি মাইনাস হয় চিহ্নটা কি দিতে হয়, মাইনাস। 104 এক্স আছে, কি দিলাম, এক্স, প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 90, 63 এবং 70 কি করব, যোগ করব। 90 প্লাস 63 প্লাস কত, 70, 200 কত হয়, 23 হয়। 223 ইকুয়াল কত, এখন তোমরা লক্ষ্য করো এখানে 223। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, 131টা কি অবস্থা আছে, প্লাস অবস্থা আছে, সমানের পাশে এসে কি হবে, মাইনাস হবে। 131 সমানের পাশে তখন কি থাকে, 0। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 12x² মাইনাস কত, 104 এক্স প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 223 থেকে যদি 131 বিয়োগ করি তাহলে কত, 92 থাকে। তোমরা লক্ষ্য করো এখানে 92 ইকুয়াল কত, 0। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, এগুলো আমি মিশিয়ে দিলাম। তোমরা লক্ষ্য করো এখানে বা তোমরা লক্ষ্য করো কি করতে পারি, বা এখানে 12 আছে, এখানে অর্থাৎ 12 আছে, 104 আছে এবং 92 আছে। সবগুলোর মধ্যে অবশ্যই একটা সংখ্যা কমন যায়, সেটা কি, অবশ্যই 4 কমন যায়। 4 কমন নিতে পারি আমি। তোমরা লক্ষ্য করো, অর্থাৎ কমন শব্দের অর্থ কি তোমরা জানো, কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। অর্থাৎ 12x² যদি আমি 4 দ্বারা ভাগ করি তখন হয় 3 4 12, অর্থাৎ কি থাকে, 3x²। এখানে কি লিখবো, 3x²। এখন তোমরা লক্ষ্য করো কি থাকে, মাইনাস, অর্থাৎ 104কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তার মানে কত হয়, 4 × 4 4 × 2 = 8, 8 আছে 10 × 3 2, অর্থাৎ 4 × 4 4 × 2 = 8, 3 4 4 4 16, 4 5 20, 4 6 4 6 4 6 24, তার মানে কত হয়, 26 হয়। 104কে যদি 4 দ্বারা ভাগ করি কত হয়, 26 হয়, অর্থাৎ 26x আছে x প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 92কে যদি 4 দ্বারা ভাগ করি কত হয়, 4 × 2 = 8, 3 4 12, অর্থাৎ কত থাকে এখানে, 23 হয়। 23 ইকুয়াল কত, 0। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই মিডল টার্মটা বুঝছো, এই ভাগ করাটা বুঝছো। আমি 4 কমন নিলাম, 4 কমন নিলে কি হয়, 12x² যদি 4 দ্বারা ভাগ করি তার মানে কত হয়, 3x² মাইনাস 104কে যদি 4 দ্বারা ভাগ করি কত হয়, 26, x আছে x। 92কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 23 ইকুয়াল কত আছে, 0 আছে, 0। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আপনি কেন কমন নিলেন। আমি এই কারণেই কমন নিলাম যেন এই মিডল টার্মটা করতে, এটাকে বলা হয় মিডল টার্ম অঙ্ক। মিডল টার্ম অঙ্ক, মিডল টার্ম অঙ্ক মানে হচ্ছে প্রথমেরটা এবং শেষেরটা গুণ করে মধ্যবর্তী যে মানটা আছে সেটাকে মিলাতে হবে। এখানে কিন্তু তোমরা লক্ষ্য করো 92 এবং 12 যদি গুণ করি অনেকগুলো ক্যালকুলেশন হবে, তোমরা অনেক স্টুডেন্ট আছো এই ক্যালকুলেশনটা বুঝবা না, এই কারণে আমি কি কমন নিলাম, 4 কমন নিলাম, যাতে করে এই ক্যালকুলেশনটা কি হয়, ছোট হয়। এখন তোমরা লক্ষ্য করো, বা 3x² মাইনাস 26x প্লাস কত, 23 ইকুয়াল, তোমরা লক্ষ্য করো এখন 0কে, অর্থাৎ এখানে 4টা কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এখানে যা কি হবে, ভাগ হবে। কোনো সংখ্যা দ্বারা যদি শূন্যকে ভাগ করি তার মান কি হয়, অবশ্যই শূন্য হয়। এখন কি লিখতে পারি, 3x² মাইনাস কত, 26x, + কত 23 ইকুয়াল কত, 0। 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0
জিরোকে যদি 4 দ্বারা ভাগ করি তার মান কি হয় 0, এবং 4কে যদি 0 দ্বারা ভাগ করা হয় তার মান কিন্তু অসংজ্ঞায়িত হয়, তাকে কিন্তু ভাগ করা যায় না। এখন তোমরা লক্ষ্য করো মিডল টার্ম। এখন কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম শব্দের অর্থ হচ্ছে প্রথমের পদ এবং শেষের পদ কি করব, গুণ করব। অর্থাৎ 3x² এবং 23 কি করব, গুণ করব। 3x² ইন্টু কত 23 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো এখানে 3 3 অর্থাৎ 3 3 9, 3 2 6 অর্থাৎ 69 হয়। 69 হয়। এই 69কে এমন এক পর্যায়ে ভাঙাবো এখানে যেন -26x মেলে, অর্থাৎ এখানে x² আছে x²। এখন তোমরা লক্ষ্য করো 69কে যদি আমি 3 দ্বারা লসাগু করি তার মানে কত হয় 23 হয়। এখন তোমরা লক্ষ্য করো 23 আর 3 যোগ করলে কত হয় 26 হয়। 23 আর 3 কত হয় 26 হয়, অর্থাৎ -3x মাইনাস কত 23x। 3 আর 23 3x এবং 23x যদি গুণ করি কত হয় 69 হয়। 69কে যদি আমরা ওইভাবে ভাঙাই তখন কি হয় তোমরা লক্ষ্য করো 23x এবং -3x যদি যোগ করি, অর্থাৎ এই মাইনাস এই মাইনাস একটা নেব মাইনাস। তোমাদের আমি আগে বলছি একের অধিক যদি মাইনাস থাকে চিহ্নটা হয় মাইনাস, সংখ্যাগুলো কি করতে হয় যোগ করতে হয়। তাহলে 23x এবং 3x 26x। এখন তোমরা লক্ষ্য করো নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন কি লিখতে পারি 3x² মাইনাস মাইনাস কত 3x মাইনাস 3x মাইনাস কত 23x প্লাস কত 23 আছে 23 ইকুয়াল কত 0। এখন তোমরা লক্ষ্য করো এটা একটা টার্ম হলো, এটা একটা টার্ম হলো। কয়টা টার্ম হলো এখানে দুটো টার্ম হলো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই দুটোর মধ্যে কি কমন যায়, এখানেও 3 এখানেও 3, এখানে 3 কমন নিলাম, এখানেও x এখানে x² x কমন নিলাম। তার মানে তোমরা লক্ষ্য করো এখানে তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা অঙ্ক দিয়ে খুবই কাঁচা, আর যারা তো পারো তারা তো পারো, কিন্তু তোমরা যারা অঙ্ক বোঝো না পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করো। তোমরা লক্ষ্য করো এখানে 3x² আছে না, 3x² যদি আমি 3x দ্বারা ভাগ করি, অর্থাৎ এখানে 3x কমন নিলাম, 3x দ্বারা যদি ভাগ করি থাকে কি এই 3 কাটা দিলাম, x দ্বারা x² ভাগ করে থাকে কত x, তার মানে এখানে কি থাকে x, অর্থাৎ 3x কে যদি 3x দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কি থাকে 1, মানে ওপরে নিচে কাটা হলে কি হয় 1 হয়, -1। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 23 এখানে 23 কি নিলাম কমন নিলাম, থাকে কত এখানে x প্লাস মাইনাসে মাইনাস 23 কে যদি 23 দ্বারা ভাগ করি, কমন শব্দের অর্থ ভাগ করা, থাকে কত 1, তার মানে এখানে কি লিখবো 1 ইকুয়াল কত 0। এখন তোমরা লক্ষ্য করো x মাইনাস 1 একটা নেব x মাইনাস 1, এখন কি থাকে তোমরা লক্ষ্য করো 3x মাইনাস কত 23 ইকুয়াল কত 0। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো দুটি রাশি, এটা একটা রাশি এটা একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় অন্তত যে কোনো একটা রাশির মান কি হবে শূন্য হবে। এখন কি লিখতে পারি যে হয় x মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 3x মাইনাস 23 ইকুয়াল কত 0। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, বা x ইকুয়াল এখানে কি আছে -1 সমানের পাশে গিয়ে কি হবে +1। অনেকে প্রশ্ন করো যে এখানে শূন্যটা কোথায় গেল, 0 + 1 তার মানে কি 1 অক্ষে 1, x ইকুয়াল কত হলো 1। এখন তোমরা লক্ষ্য করো এখানে বা 3x ইকুয়াল কি লিখতে পারি, এখানে কি আছে -23 সমানের পাশে গিয়ে কি হবে +23 বা এটাও কিন্তু 0 সাথে যদি 23 যোগ করি তোমরা লক্ষ্য করো তার মানে কি হয় 23 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3টা কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, সমানের পাশে গিয়ে কি হবে ভাগ হবে 23 ডিভাইডেড কত 3 বা
এক্স ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে 23কে যদি 3 দ্বারা ভাগ করি তার মানে কত হয় তোমরা লক্ষ্য করো 7.66, অনেকগুলো 6 আছে, কি লিখতে পারি 7.67 লিখতে পারি, এত প্রায়। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে দৈর্ঘ্যের মানগুলো কি ছিল, এখানে ছিল 10 মিটার, এখানে ছিল 9 মিটার, এখানে ছিল 7 মিটার। এখন পুরুত্ব, এখানে এক্সটা কিন্তু পুরুত্বর মান কত হয়েছে 7.67। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার থেকে কিন্তু পুরুত্ব কি বেশি হতে পারে না, কখনোই বেশি হতে পারে না। এই কারণে কি নয়, এক্স ইকুয়াল এই মানটা কি নয়, গ্রহণযোগ্য নয়। অর্থাৎ উপরের যে 3টি মান আছে এই 3টি মানের থেকে, এই 3টি পরিমাপের থেকে কখনো পুরুত্ব কি হতে পারে না, বড় হতে পারে না। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার থেকে পুরুত্ব কখনো কি হতে পারে না, বড় হতে পারে না। এই কারণে এই মানটা কি নয়, গ্রহণযোগ্য নয়। এখন কি লিখতে পারি যে সুতরাং বাক্সটির দেওয়ালের পুরুত্ব, সুতরাং বাক্সটির দেওয়ালের পুরুত্ব কত, তোমরা লক্ষ্য করো এক্স এর মান কত পাইছি এখানে 1 মিটার, পুরুত্ব কি 1 মিটার। এটাই হচ্ছে কি খননের অ্যান্সার। বাক্সটির দেওয়ালের পুরুত্ব কত মিটার, 1 মিটার। এটাই হচ্ছে কি খননের অ্যান্সার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, বাক্সটির দৈর্ঘ্য প্রস্থকে, তার মানে বাক্সটির দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, দৈর্ঘ্য কত দেওয়া আছে 10 মিটার, প্রস্থ কত দেওয়া আছে 9 মিটার। বাক্সটির দৈর্ঘ্য প্রস্থকে যথাক্রমে মানে কি 10-এর পরে 9, আবার 9-এর পরে 7, কিন্তু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থর কথাই বলছে, তার মানে এখানে 10 মিটার এবং 9 মিটার। বাক্সটির দৈর্ঘ্য প্রস্থকে যথাক্রমে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ ধরে, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ ধরে। এখন আমরা কি লিখতে পারি যে গ নম্বরে কি লিখব, উদ্দীপক হতে পাই কি পাই, যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত ধরবো তোমরা লক্ষ্য করো, এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, এখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত 10 মিটার। কি বলছে যে বাক্সটির দৈর্ঘ্য এবং প্রস্থকে, বাক্সটার দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে 10 মিটার, সেটাকে কি করবো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ধরবো কত মিটার, 10 মিটার। এখন তোমরা লক্ষ্য করো এখানে ক্ষেত্রটির মেঝে প্রতি বর্গ সেন্টিমিটার, তার মানে এখানে কি আছে, একটা শব্দ আছে কিন্তু সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার এই শব্দটা আছে। প্রতি বর্গ সেন্টিমিটারে কত টাকা খরচ হয়, 15 টাকা খরচ হয়। কত টাকা খরচ হয়, 15 টাকা। তার মানে এখানে কি বর্গ সেমি আছে, সেন্টিমিটার আছে, তার মানে এই মিটারটাকে কি করব সেন্টিমিটারে নিয়ে আসবো। তোমরা জানো যে 100 সেন্টিমিটার সমান কত মিটার, 1 মিটার। তার মানে 1 মিটার সমান কত, 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার হয়, তার মানে এখানে কত আছে 10 মিটার। তাহলে 10 মিটার সমান কত হবে, 100 গুণন কত 10, অর্থাৎ 1 2 3 একক দশক শতক হাজার, কয় হাজার 1000। তার মানে কি লিখতে পারি এখানে 10 গুণন কত 100, এত কি সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেশন করলে কত হয় 1000 সেন্টিমিটার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, যে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ
কত 9 মিটার। কয় মিটার? 9 মিটার। এই মিটারটাকেও কিসে নিয়ে আসবো? অবশ্যই সেন্টিমিটারে নিয়ে আসবো। 9 ইন্টু কত 100 অর্থাৎ এত কি সেন্টিমিটার। এখন কি লিখবো যে 900 সেন্টিমিটার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন কি লিখবো যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন, তোমরা লক্ষ্য করো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে তোমরা লক্ষ্য করো এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1000। দৈর্ঘ্য কত? 1000 ইন্টু প্রস্থ কত দেওয়া আছে? 900। এত কি সেন্টিমিটার। এত সেন্টিমিটার। এখন তোমরা লক্ষ্য করো 900 আর 1000 গুণ করলে কত হয়? তোমরা লক্ষ্য করো এখানে 9কে 9 কটা শূন্য আছে? 1 2 3 4 5টা শূন্য দেব। 1 2 3 4 5টা। তোমরা জানো যে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হয়? বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইলাম এখানে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কয় লক্ষ? 9 লক্ষ বর্গ সেন্টিমিটার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে প্রতি বর্গ সেন্টিমিটারে কত টাকা খরচ হয়েছে? 15 টাকা। এখন কি লিখতে পারি? বলে লক্ষ্য করো যে 1 বর্গ সেন্টিমিটারে টাইলস লাগাতে খরচ হয়। 1 বর্গ সেন্টিমিটারে টাইলস লাগাতে। এখন তোমরা লক্ষ্য করো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, একটু জায়গা শর্টকাট তো। এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি যে 1 বর্গ সেন্টিমিটারে টাইলস লাগাতে খরচ হয় কত টাকা? 15 টাকা। 15 টাকা। সুতরাং 9 লক্ষ, কয়টা শূন্য আছে? 1 2 3 4 5টা। 1 2 3 4 5 এত বর্গ সেন্টিমিটারে, আমরা লক্ষ্য করো এত বর্গ সেন্টিমিটারে টাইলস লাগাতে খরচ বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। 15 ইন্টু কত? 9 লক্ষ। 1 2 3 4 5। এখন তোমরা লক্ষ্য করো এটা কি করবো? অবশ্যই ক্যালকুলেশন করবো। 15 ইন্টু কত? 9 35। এখন তোমরা লক্ষ্য করো এখানে কয়টা শূন্য আছে? 5টা। 1 2 3 4 5 এত টাকা। তার মানে প্রতি বর্গ সেন্টিমিটার 15 টাকা খরচ হলে কত টাকা খরচ হবে সম্পূর্ণ টাইলস লাগাতে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি। একক, দশক, শতক, হাজার তোমরা জানো। 3 ঘর পর পর কি দিব? 3 ঘর 2 ঘর 1 ঘর। এখন তোমরা লক্ষ্য করো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ? 35 লক্ষ টাকা কি হবে? অবশ্যই টাইলস লাগাতে কি হবে? খরচ হবে। এটাই হচ্ছে কি গণনের অ্যান্সার। 1 কোটি 35 লক্ষ
কিছু ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তোমরা জানো যে পরিমিতির যে অঙ্কগুলো আছে, সৃজনশীল অঙ্কগুলো যে হয়ে থাকে আসলে একটু কিন্তু কঠিন টাইপের হয়ে থাকে, কেননা পরিমিতির সৃজনশীল অঙ্কটার সমাধান কিন্তু সকল স্টুডেন্টের পক্ষে করা সম্ভব নয়। তোমরা যারা অঙ্ক বুঝো না, পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আল্লাহ হাফিজ।